আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, আপনার নিজের বাড়িতেই যদি বিশ্বাসঘাতক লুকিয়ে থাকে আর আপনি ঘুমের মধ্যে সব হারিয়ে ফেলেন, তখন কাকে বিশ্বাস করবেন? আপনারা দেখছেন সত্যের মৃত্যু নেই নাটকের ৬৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। দৃশ্য ১। জহিরের মনের ঝড়। রাতের অন্ধকারে জহির একা বসে আছে। মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। একদিকে লোভ, অন্যদিকে বিবেকের দংশন। জহির মনে মনে ভাবে, লাখ টাকার প্রলোভন কি সে সত্যিই সামলাতে পারবে? মেম্বারের কথা দেওয়া ১০ লাখ টাকা আর ২০% জমি, এই স্বপ্ন চোখের সামনে ভাসছে। কিন্তু বিবেক বলছে, জহির, এই পথে শান্তি নেই। সে বিড়বিড় করে বলে, শালা আম্মায় কইছে কাজটা ভালোই ভালোই শেষ করতে পারলে নগদ ১০ লাখ দিব, জমিও লেখা দিব। তারপর ওই জমিতে ঘর তুলমু, চুরি চামারি ছাইড়া দিয়া ভালো হইয়া যামু। কিন্তু পরক্ষণেই নিজেই থমকে যায়, কারণ সে জানে পাপের পথে যে হাঁটে তার ফিরে আসার পথ ক্রমশ সরু হয়ে যায়। দৃশ্য ২। সাগরের বিদায়ের মুহূর্ত। এদিকে সাগরের মা ছেলেকে গুছিয়ে দিচ্ছেন। মায়ের চোখে পানি, মুখে কথা নেই। সাগর জিজ্ঞেস করে, আব্বু, কোথাও ঘুরতে যাইবা নাকি? আমার সব কাপড় গুছাইয়া দিতেছ কেন? বাবা গলা শক্ত করে বলেন, শুধু কাপড় না সাগর, সংসারে যা কিছু আছে, বিছানা, হাঁড়িপাতি, সব গুছাইতে হইব। সাগর অবাক হয়ে বলে, মানে কি? পরিষ্কার কইরা কও তো। কিন্তু বাবা আর কথা বাড়ান না, শুধু বলেন, আর একটা কথাও কইবি না, ঘরে যা, জিনিসপত্র গুছা। সাগর বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু ঠিক কি সেটা এখনও তার কাছে ধোঁয়াশা। দৃশ্য ৩। মেম্বারের মায়া। মেম্বার সালাউদ্দিন এসেছেন বাড়ি খালি করে দেওয়ার কথা বলতে। তিনি কড়া গলায় বলেন, সালাউদ্দিন, ৫টার মধ্যে বাড়ি ছাড়তে হইব। সালাউদ্দিন অনুনয় করে বলে, মেম্বার ভাই, এখন তো মাত্র ২:৩০ বাজে, আরও ২-৩ ঘণ্টা সময় দেন। মেম্বার তখনও কঠোর, কিন্তু হঠাৎ তার চোখ পড়ে ভাবির মুখের দিকে। শান্ত, বিষণ্ণ একটা মুখ। বাড়িটাকে কতটা আপন করে রেখেছেন তিনি। মেম্বার থেমে যান। তিনি বলেন, ভাবি আসার আগে এই বাড়িটা ছিল ভূতের বাড়ির মতো, জঙ্গলে ভরপুর। আপনার হাতের ছোঁয়ায় এখন কত সুন্দর। আমি চাই আপনারা এখানেই থাকেন। ভাবি মুখ তুলে বলেন, আমারে মায়া করার দরকার নাই, সাগর, যা ভ্যান ডাকা নিয়ে আয়। কিন্তু মেম্বার হাত তুলে থামিয়ে দেন। বলেন, এই বাড়িতে আমার অনেক মায়া, এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমার বাবা মা এই বাড়িতে ছিলেন, তোমরা থাকো। একটু থেমে আবার বলেন, আমি গেলাম সালাউদ্দিন। মেম্বার চলে যান। বাড়িতে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। দৃশ্য ৪। ঘুমের রহস্য ফাঁস। পরদিন বেলা গড়িয়ে বিকাল। বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠছে। ফজর, জোহর পেরিয়ে আসরের আজান পড়ে গেছে, তবু চোখ খুলছে না কারোর। বড় ছেলে চমকে উঠে বলে, সর্বনাশ, বেলা ২টা বাজে, আমি কি স্বপ্ন দেখতাছি নাকি? এত ঘুমাইলাম কেমনে? হঠাৎ চোখ পড়ে আলমারির দিকে। হায় আল্লাহ, এটা কি হইল? সে চিৎকার করে ওঠে, কে কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি আসো, আমার সর্বনাশ হয়ে গেছে। বাড়ির সবাই দৌড়ে আসে। আলমারি খোলা, টাকা নেই। বাবা কাঁপতে কাঁপতে বলেন, লাখ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে, আমারে কেউ ধরো, আমি মনে হয় অজ্ঞান হইয়া যাইতাছি। মেজ ছেলে দ্রুত বলে, আব্বা, আমরা সবাই আসলে অজ্ঞান ছিলাম, এটা কোনো সাধারণ চুরি না। বড় ছেলে বলে, আব্বা, আমার ধারণা খাবারের সাথে ঘুমে ওষুধ মিশিয়ে আমাদের অচেতন করে তারপর চুরি করা হয়েছে। খাবার পরপরই এমন ঘুম ধরছিল যে বিছানায় শোয়ার সাথে সাথে আর খবর নাই। বাবা মাথায় হাত দিয়ে বসে পড়েন। বলেন, বাইরের গেটেও তালা মারা যায় নাই, এটাও কি ষড়যন্ত্রের অংশ? বড় ছেলে বলে, আব্বা, বাড়ির ভেতরের কেউ ছাড়া এই চুরি সম্ভব না। পরিবারে নেমে আসে এক ভয়ের ছায়া। দৃশ্য ৫। সন্দেহের আঙুল শাহানার দিকে। বাবা চিন্তিত মুখে বলেন, কালকে রান্না কে করছে? বড় ছেলে বলে, আব্বা, কাল আমি রাগ করে রান্না করি নাই, শাহানাই সব রান্না করছে। পরিবারের সবাই একে অপরের দিকে যায়। বড় ছেলে বলে, শাহানা একা করলেও জহিরও ছিল তার সাথে। বাবা রাগে কাঁপতে থাকেন, তাইলে কি শাহানাই এই চুরির সাথে জড়িত?
ও এখনো বাড়িতে আছে নাকি? বড় ছেলে বলে, চল সবাই শাহানার ঘরে। বাবা দাঁত চেপে বলেন, মাটির নিচে পালাইলেও লাভ নাই, মামলা করলে মাটির নিচ থেকেও টাইনা বাইর করব। কিন্তু শাহানার ঘরে গিয়ে দেখা যায় দরজা ভেতর থেকে বন্ধ, ডাকাডাকি করেও সাড়া নেই। জহির এই ঘরও বন্ধ। বড় ছেলে বলে, আব্বা, মনে হয় ওরাও ঘুমের ওষুধের প্রভাবে এখনো ঘুমাইতাছে। বাবা বলেন, তোমরা সবাই যার যার ঘরে যাও, গোসল করো, দেখো ঘুম কাটে কিনা। পরিবারে নেমে আসে এক ভয়ের ছায়া। দৃশ্য 6। পুলিশ আসে। থানায় খবর দেওয়া হয়েছে। দারোগা সাহেব এলেন। বাবা বলেন, দারোগা সাহেব, চোরে আমাগো পুরা পরিবারে ঘুমের ওষুধ খাওয়াইয়া আলমারি থেকে চুরি করে নিয়ে গেছে। দারোগা আলমারি দেখে বলেন, ভাঙার তো কোনো চিহ্ন নেই, আলমারিতে মোট কত টাকা ছিল? বাবা বলেন, 11 লাখের বেশি, 11টা বান্ডিলের মধ্যে 8টাই নেই। দারোগা কিছুটা অবাক হয়ে বলেন, এমন নীতিমান চোর আমি জীবনেও দেখি নাই। চোরের যতটুকু দরকার ততটুকু নিয়ে গেছে, বাকিটা রেখে গেছে। টাকাগুলো বের করেন তো। টাকা বের হয়। দারোগা গুনে দেখে বলেন, 11টাই তো আছে, বেশিও না কমও না। বাবা হতবাক, এটা কিভাবে সম্ভব? দারোগা গম্ভীর হয়ে বলেন, খালি সাহেব, মনে হচ্ছে দুষ্কৃতিকারী আপনাদের ঘরের ভেতরেই আছে। গতকাল রাতে বাড়িতে কে কে ছিল সেটা বলেন। বাবা বলেন, মেজ ছেলে দোকানে ছিল, ছোট ছেলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে, আর বাড়িতে ছিল জহির আর শাহানা, ওরা আমাদের কাজের লোক। দৃশ্য 7। মঈনের শ্বশুর অসুস্থ, একটি চালাকির পর্দাফাঁস। এই চাপের মুহূর্তে বাড়িতে মঈন এসেছে বৌমাকে নিয়ে, কারণ মঈনের শ্বশুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু আসল ঘটনা ভিন্ন। আড়ালে মঈনের শাশুড়ি ফোনে বলছেন, বিয়াইন, আমার একটু সাহায্য দরকার। বাড়িতে জমি ভাগাভাগি নিয়ে মঈনের বাবার সাথে ঝগড়া হয়েছে, প্রায় হাতাহাতির পর্যায়ে। মঈনের শাশুড়ি বলেন, পিতাপুত্রের সম্পর্ক ঠিক রাখার জন্য একটু মিথ্যার আশ্রয় নিতে হইব। মঈন আর মিম যেন সত্যি ঘটনা না জানে। ফোন রাখার পরে মঈনের মা ছেলেকে বলেন, মঈন, তোর শ্বশুর অসুস্থ, তুই যা। মঈন ও তার বউ মিম চলে যাওয়ার পরে মঈনের মা মনে মনে ভাবেন, এই পরিবার বাঁচাতে কত কি করতে হচ্ছে। দৃশ্য 8। সালাউদ্দিনের মনের কথা। রাতে সালাউদ্দিন একা বসে আছে। তার বউ কাছে এসে বলে, এত চিন্তা করো না, আল্লাহ এক না একটা ব্যবস্থা করে দেবেন। সালাউদ্দিন বলে, আমি ভাবতেছি সাগরকে বাড়িতে পাঠাইয়া দিই, 1.5 মাস তো হয়েই গেল। সাথে সাথে বউ বলে, না না, ও থাকুক, বোনের বাড়িতে ভাইকে কেউ তাড়ায়? সালাউদ্দিন বলে, আমাদের নিজেদেরই তো থাকা খাওয়ার ঠিক নেই। বউ একটু থেমে বলে, শোনো, পাশে একটা চুলের ফ্যাক্টরি আছে, আমি যদি সেখানে কাজ করি, দুজন মিলে সংসার চালাবো।